শুভ সন্ধ্যা বন্ধুরা, জয় হিন্দ। আজকে আমরা অগ্নিবীণা ইনস্টিটিউশনে তোমাদেরকে প্রথমত স্বাগত জানাই এবং আজকে আমরা যেটা আলোচনা করব এসএসসি জিডি 2024 সালে যে পরীক্ষাগুলো হয়েছিল তার 6 নম্বর ক্লাস নিয়ে। আজকে যে আমরা ক্লাসটা আলোচনা করছি সেটা তোমাদের 24/2/2024 সালে পরীক্ষা হয়েছিল এবং টাইম ছিল বেলা 11:30 থেকে 12:30 পর্যন্ত। তো আজকে আমরা কোশ্চেনগুলো যে সমস্ত 20টা জিকে থেকে কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো আলোচনা করব। জিকের সমস্ত আমরা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করব। তো আমাদের এই পরীক্ষায় যে আপকামিং 25 সালে যে পরীক্ষা রয়েছে সেখানে আমাদের টার্গেট থাকবে অবশ্যই 14 থেকে 15 নম্বরে আমাদের টার্গেট থাকবে। তুমি যদি এই ভিডিওগুলো খুব ভালো করে দেখো এবং এখান থেকে অ্যানালাইসিস করো এবং ভালো করে যদি রিয়েলাইজ করতে পারো তাহলে তোমরা খুব ইজিলিভাবে 14 থেকে 15 নাম্বার ইজিলিভাবে তোমরা কিন্তু অ্যাকোয়ার করতে পারবে বা তুলতে পারবে। এবার আর একটা তোমাদেরকে আপডেট দিয়ে রাখি, সেটা হচ্ছে তোমরা যদি আমাদের যদি গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাও তাহলে তোমাদেরকে টেলিগ্রামে গিয়ে সার্চ করতে হবে অগ্নিবীণা 7 বলে, অগ্নিবীণা BINA, অগ্নিবীণা 7 বলে সার্চ করতে হবে। তাহলেই তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবে, যেখানে যোগদান করে তোমরা গুরুত্বপূর্ণ সমস্ত কিছু আপডেট পাবে। তো আমরা বেশি আর সময় না ইয়ে করে আমরা পরবর্তী কোয়েশ্চেনটা দেখে নিই যে পরবর্তী কোয়েশ্চেন আমাদের কি আছে। দেখো, প্রথম কোয়েশ্চেনটা আমাদের যেটা বলছে সেখানে বলছে যে ভারতের কোন নিয়ন্ত্রক সংস্থা, ভারতের একটা নিয়ন্ত্রক সংস্থা আছে যেখানে ক্ষুদ্র ঋণ সংস্থাগুলিকে, যে যারা স্মল ফাইন্যান্স ঋণ দেয়, স্মল ফাইন্যান্স ইনস্টিটিউশন মানে যেগুলো ক্ষুদ্র ঋণ সংস্থা রয়েছে যারা ছোট ছোট লোন দেয়, তাদের নিয়মবর্তিতা মানে তাদের নিয়মকানুন কী হবে এবং অনুবর্তিতা নিশ্চিত করতে এবং পরিদর্শন এবং তত্ত্বাবধান করে। মানে ভারতের যেগুলো স্মল ফাইন্যান্স কর্পোরেশন রয়েছে বা স্মল ফাইন্যান্স কোম্পানি যেগুলো রয়েছে যারা লোন প্রোভাইড করে, তাদের জন্য নিয়মকানুন তৈরি করে কে, তাদের জন্য নীতি তৈরি করে কে, এটা তোমাদের জানতে চাইছে। দেখো, এই কোশ্চেনটা আমি করার আগে তোমাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে আমি দেখো এখানে একটা বাড়তি অপশান নিয়েছি, দেখতে পাচ্ছ অপশান 5, সেটা হচ্ছে সিড বি। কারণ আমি একটু ডিটেলিং এই প্রত্যেকটা পয়েন্ট সম্বন্ধে একটু তোমাদেরকে ডিটেলিং বলতে চাই, যেটা কিনা তোমাদেরকে আপকামিং এক্সামের জন্য সমস্ত কিছু হেল্প করবে। দেখো, আমরা প্রথম অপশান যেটা পাবো সেই অপশানে বলছে যে কি রয়েছে, সেবি রয়েছে। দ্বিতীয় অপশানে কি রয়েছে, CCI রয়েছে, মানে ভারতের কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া। 3 নম্বর অপশান বলছে RBI, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। 4 নম্বর অপশান বলছে IRDA। দেখো, যখনই আর এটা রয়েছে সিডবি, প্রত্যেকটার কাজ এবং ডিটেলস আমি আলোচনা করব যাতে তোমাদের কোনো রকমভাবে কোনো পরীক্ষাতে কোনো অসুবিধা না হয়। বেশ, দেখো তুমি এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করো যে যখনই তোমাকে বলবে যে কোনো নিয়ন্ত্রক সংস্থা ফাইন্যান্স রিলেটেড যেগুলো রয়েছে, মানে টাকার লেনদেন বা এই সংক্রান্ত রয়েছে, মানে ব্যাংক রিলেটেড যত কাজ আছে তার প্যারেন্ট যে যে আছে সেটা হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, RBI। তাই মানে ব্যাংক রিলেটেড যা কিছু আছে সেগুলো সমস্ত কিছু মনিটরিং করবে কে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এটা তোমাদের জন্য একদম সঠিক উত্তর যাবে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এবার আমরা একটু বিস্তারিত আলোচনা করি। দেখো, আমরা প্রথমেই পাচ্ছি সিডবি। সিডবি কি জিনিস? সিডবির পুরো নাম হচ্ছে স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সিডবি তৈরি করা হয়েছে শুধুমাত্র 1990 সালে তৈরি করা হয়েছে এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নের জন্য। দেখো, এই কোশ্চেনটাও কিন্তু এসএসসি জিডি 2018 থেকেই তোলা। 2018তে কিন্তু এখান থেকেই কোশ্চেন হয়েছিল জিডিতে যে সিডবি কত সালে প্রতিষ্ঠিত হয়েছে বা সিডবি কিসের উপর কাজ করে। সেটা হচ্ছে ক্ষুদ্র এবং মাঝারি যে ধরনের ইন্ডাস্ট্রি রয়েছে তাদেরকে তাদের ডেভেলপমেন্টের জন্য কাজ করবে। মূল লক্ষ্য কি? ক্ষুদ্র শিল্পগুলিকে আর্থিক সহায়তা প্রদান করা এবং তাদের বৃদ্ধি ও উন্নয়ন নিশ্চিত করা। কার কাজ? সিডবির কাজ। সিডবির কার্যালয় কোথায়? সিডবির কার্যালয় রয়েছে উত্তরপ্রদেশের লখনৌতে, উত্তরপ্রদেশের রাজধানী লখনৌতে রয়েছে। বেশ, তারপর হচ্ছে এর প্রকল্প কী কী রয়েছে? মেক ইন ইন্ডিয়া রয়েছে, স্টার্ট আপ ইন্ডিয়া রয়েছে, সিডবির গুরুত্বপূর্ণ পরিকল্পনা রয়েছে। দেখো, স্টার্ট আপ ইন্ডিয়া থেকে আগেও তোমাদের কোশ্চেন হয়েছে, মেক ইন ইন্ডিয়া থেকেও কোশ্চেন হয়েছে। তারপর বলছে সংশ্লিষ্ট ব্যাংক, সিডবি বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক সংস্থাগুলির সাথে মিলে ক্ষুদ্র শিল্পের উন্নয়নে বা ক্ষুদ্র শিল্পের ডেভেলপমেন্টের উপর কিন্তু সিডবি কিন্তু কাজ করে থাকে।
আসবো পরের অপশন, সেবি। সেবির পুরো নাম, এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সেবির পুরো নাম কিন্তু বহুবার জিজ্ঞেস করেছে। সেবির পুরো নাম হচ্ছে সিকিউরিটিজ অ্যান্ড, সেবির পুরো নাম হচ্ছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, বানানগুলো ভালো করে তোমরা দেখে নেবে, যেটা তোমাদেরকে অনেক কিছু হেল্প করবে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। সিবি প্রতিষ্ঠিত হয় 1988 সালে এবং 1992 সালে এটি সাংবিধানিক মর্যাদা পায়। এর দায়িত্ব কি? এর দায়িত্ব হচ্ছে শেয়ার বাজার এবং বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত করা। মূল দায়িত্ব কি? এর কার্যালয় কোথায়? সিবির কার্যালয় রয়েছে মুম্বাইয়ে। বেশ। ক্ষমতা কি? শেয়ার বাজার সংক্রান্ত যে কার্যকলাপ রয়েছে এবং আর্থিক যে জালিয়াতি রয়েছে সেটা রক্ষা করার দায়িত্ব কিন্তু সেবির রয়েছে, এবং সেবি অ্যাক্ট 1992 অনুযায়ী কাজ করে থাকে। সেবি তাহলে 1992 সালের আইন অনুযায়ী কাজ করে থাকে। নেক্সট, আজকে যেটা আমাদের উত্তর ছিল সেটা হচ্ছে আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেখো, প্রথমত তোমরা জেনে রাখো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছে 1 এপ্রিল 1935। তাহলে রিজার্ভ ব্যাঙ্ক কত সালে প্রতিষ্ঠিত হচ্ছে? এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদের জন্য। কত? 1935 সাল 1 এপ্রিল। এবং 1949 সালে এটি জাতীয়করণ হয়, মানে ন্যাশনালাইজড হয় 1949 সালে। এর কাজ কি? মুদ্রানীতি নিয়ন্ত্রণ, যে আমাদের ফাইন্যান্সের কী নিয়মকানুন হবে, কিভাবে চলবে, সেইটা সমস্ত কিছু নিয়ন্ত্রণ করবে কে? রিজার্ভ ব্যাঙ্ক। রিজার্ভ বজায় রাখা, মানে ভারতের কাছে ক্যাশ যে রিজার্ভ বা কারেন্সি বলতে পারো, বিদেশি কারেন্সি বা গোল্ড রিজার্ভ রাখা রিজার্ভ ব্যাঙ্কের কিন্তু একটা দায়িত্ব। ভারতের ব্যাংকিং ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করা, যত রকম ব্যাংকিং সংস্থা রয়েছে, সেটা প্রাইভেট হতে পারে, গভর্নমেন্ট হতে পারে, সমস্ত রকম সংস্থাগুলোকে, ব্যাংকিং সেক্টরে যা কিছু রয়েছে সবই রিজার্ভ ব্যাঙ্ক সে তাদের জন্য নিয়মকানুন তৈরি করবে এবং সেটাকে কন্ট্রোলিং করবে, মনিটরিং করবে। কার্যালয় কোথায়? কার্যালয় এটাও মুম্বাইয়ে অবস্থিত। বেশ। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর, এখান থেকে কিন্তু বারবার কোশ্চেন করেছে। রিজার্ভ ব্যাঙ্কের প্রথম গভর্নরের নাম হচ্ছে ওসবার্ন স্মিথ। ওসবার্ন স্মিথ। এবং যদি তোমাকে জিজ্ঞেস করে যে ভারতীয় গভর্নরের নাম কি, তাহলে কী হয়ে যাবে? সিডি দেশমুখ। সিডি দেশমুখ। সিডি দেশমুখ। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 1934 সালের আইন অনুযায়ী কাজ করে। 1934 সালে যে আইন রয়েছে রিজার্ভ ব্যাঙ্কের জন্য, সেই আইন অনুযায়ী কাজ করে। আসবো আমরা পরবর্তী কোশ্চেন। কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 বলছে, কোন ক্রিয়াতে কৌশল হিসাবে ব্রেস্ট্রোকের বৈশিষ্ট্য আছে? ব্রেস্ট্রোকটা কী জিনিস? দেখো, ব্রেস্ট্রোক হচ্ছে, এটা মেনলি প্রথমত তোমরা অপশানগুলো একবার দেখে নাও, পুল, ঘোড়া দৌড়, সাঁতার, শুটিং। তো তোমরা ছবি দেখে বুঝতেই পারছো এটার সঠিক উত্তর হয়ে যাচ্ছে সাঁতার। সাঁতার হচ্ছে মানে ব্রেস্ট্রোক তোমার একটা পদ্ধতি যেখানে হচ্ছে কি বুকের উপর চাপ দিয়ে তুমি সাঁতারে এগিয়ে যাবে। দেখো, তোমরা সাঁতার জানো, যতগুলো আমরা খেলা, যত রকম অ্যাথলেটিক্স বলো, যত রকম খেলা আছে, তবে শারীরিক দিক থেকে পরিশ্রম সব থেকে বেশি যদি কোথাও হয় সেটা হচ্ছে তোমার সাঁতারে একমাত্র হয়। সুইমিংয়ে সব থেকে বেশি পরিশ্রম হয়ে থাকে। সুইমিংয়ে তোমাকে দুই হাত দুই পা সব কিছু একসাথে কাজ করতে হয়। তার মধ্যে ব্রেস্ট্রোক হচ্ছে তোমাকে বুকে ভর দিয়ে, বুকের ওপর জোর দিয়ে তুমি একবার করে পুশ আপ করবে নিজেকে, আবার নিজেকে তুলবে, এইভাবে এগিয়ে যাওয়াটাকেই ব্রেস্ট্রোক বলছে, যেটা আমাদের সাঁতারের সাথে যুক্ত। সাঁতারের সাথে যুক্ত হয়। এবার আমরা একটু ডিটেলিং দেখব বিভিন্ন খেলার সাথে বিভিন্ন কী কী শব্দ যুক্ত আছে। এই ছকটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো, প্রথমেই আমরা দেখতে পাচ্ছি পুল। পুলের সাথে যুক্ত কিউ, কিউ বলে শব্দ, বল, পকেট, এগুলো যুক্ত। ঘোড়া দৌড়, যেটাকে আমরা বলি হর্স রেসিং, এর সাথে জকি শব্দটা যুক্ত, স্ট্যান্ড যুক্ত, গ্যালপ যুক্ত। তারপরে সাঁতার, সুইমিং বললাম, সেটা হচ্ছে ফ্রি স্টাইল এর সাথে যুক্ত, ব্রেস্ট্রোক এর সাথে যুক্ত, রিলে এর সাথে যুক্ত। তারপরে শুটিং, শুটিংয়ের সাথে টার্গেট, মানে কোন টার্গেট বস্তুকে লক্ষ্য করছো সেটা টার্গেট। তারপরে রাইফেল, পিস্তল, এগুলো নতুন করে বলার কিছু নেই। তোমাদের ফেভারিট ক্রিকেট, ক্রিকেট থেকে উইকেট, বাউন্সার, ইয়র্কার, তারপর তোমার গুগলি, নতুন শব্দ, গুগলি বল বলে, তোমরা নিশ্চয়ই জানো। ফুটবলের সাথে, ফুটবলে কী রয়েছে? পেনাল্টি, গোলকিপার, কর্নার। আমি শুধুমাত্র যেগুলো অলরেডি জিডি আগে জিজ্ঞেস করে নিয়েছে সেই ধরনের শব্দগুলোকেই আমি এখানে অ্যাড করেছি। হকি, হকিতে কী আছে? স্টিক আছে, যে হকি লাঠি দিয়ে যেটা খেলে সেটাকে স্টিক বলছে। পেনাল্টি, কর্নার, ড্রিবলিং, এগুলো। গলফে কী আছে? টি, তারপরে গ্রিন, বার্ডি। বেশ। ব্যাডমিন্টনের সাথে শাটল কক, র্যালি,
এবং স্ম্যাশ। স্ম্যাশ একটু আগে আমরা আগের ভিডিওতেই দেখেছিলাম স্ম্যাশ কাকে বলে। স্ম্যাশ হচ্ছে তোমার মানে যেটাকে চাপ শট বলে অনেকে, চাপ দিয়ে মারা, সেটাকে স্ম্যাশ শট বলে দেওয়া হয়। টেনিসের সাথে ডাবলাস, সার্ভ, এস এগুলো যুক্ত। বক্সিংয়ের সাথে নকআউট, রিং, জ্যাব যুক্ত। কবাডির সাথে রেড, ডিফেন্ডার, তারপরে কাউন্টার অ্যাটাক যুক্ত। রাগবির সাথে স্ক্র্যাম, ট্রাই, তারপর হচ্ছে ট্যাকেল। বাস্কেটবলের সাথে ড্রিবল, তারপরে ডাস্ক, তারপরে ফ্রি থ্রো, এগুলো হচ্ছে আমাদের বাস্কেটবলের সাথে। ক্যারাম বোর্ডসের সাথে স্ট্রাইকার, পকেটিং, তারপরে হচ্ছে তোমার ব্রেক, এগুলো যুক্ত। চেসের সাথে পন, তারপরে চেকমেট, তারপরে হচ্ছে রুক। টেবিল টেনিসের সাথে কী কী শব্দ যুক্ত? প্যাডেল, স্পিন, র্যালি, এগুলো হচ্ছে আমাদের তোমার টেবিল টেনিসের সাথে যুক্ত। এরপরে আমরা দেখছি পরবর্তী কোশ্চেন আমাদের বলছে যে 2011 সালের আদমশুমারি অনুসারে ড্যাশ জনসংখ্যার অনুপাত 0.2 পিপি বলতে এখানে পার্সেন্টেজ পয়েন্ট কমেছে। মানে ভারতবর্ষে যে যত পপুলেশন আছে, তুমি অপশানগুলো একটু দেখলেই তুমি এটার উত্তর করে আসতে পারবে। অপশান এতে বলছে শিখ, অপশান বিতে বলছে মুসলিম, বৌদ্ধ এবং হিন্দু। এদের মধ্যে কোন পপুলেশনটা, কোন ধর্মের পপুলেশন 2011 সালের সেন্সাস অনুযায়ী কমে গেছে আমাকে জানতে চেয়েছে। তো দেখো এটার সঠিক উত্তর হয়ে যাবে শিখ পপুলেশন কিন্তু আমাদের কমেছে। শিখ পপুলেশন আমাদের 0.2 কিন্তু কমেছে শিখ পপুলেশন। বৌদ্ধ বেড়েছে, মুসলিম বেড়েছে, হিন্দু পপুলেশন বেড়েছে, একমাত্র শিখ পপুলেশন কিন্তু 0.2% কমেছে। পরবর্তী কোশ্চেন রয়েছে জলের ভেতরে শ্বাস নিতে জলজ প্রাণীদের নিচের কোনটি প্রয়োজন? জলের ভিতরে যে সমস্ত প্রাণীরা শ্বাস নেয়, বিশেষ করে মাছ জাতীয় যে প্রাণীগুলো রয়েছে, সেখানে তাদের প্রয়োজন হচ্ছে দ্রবীভূত অক্সিজেন। অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে, দ্রবীভূত অক্সিজেন প্রয়োজন তাদের। পরবর্তী কোশ্চেন হচ্ছে নিম্নলিখিত কোন উৎসবে জাল্লিকাট্টুর বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়? জাল্লিকাট্টু কোথায় দেখা যায় জানতে চেয়েছে। দেখো জাল্লিকাট্টু একটা খুব ফেমাস স্পোর্ট। এটা নিয়ে রিসেন্ট 2018-19 সালেও মামলা হলো সুপ্রিম কোর্টে। মামলা দীর্ঘদিন চললো। এখানে জানো এটা পিডি সিনহাদের যে অভিযোগ ছিল এই ফেস্টিভ্যালে জাল্লিকাট্টুতে যে পশুদের ওপর অত্যাচার হয়, তো সেই বেসিসেই এটার উপর কিন্তু কোয়েশ্চেনিং হয়েছিল যে অ্যানিম্যাল প্রোটেকশন আইন অনুযায়ী। তো এখানে আমরা দেখব যে জল্লিকাট্টু তোমরা নিশ্চয়ই জানো এটা দক্ষিণ ভারতের একটা উৎসব। এটা হচ্ছে তোমার কোন উৎসবের সাথে রয়েছে? বিহু, ওনাম, বিশু না পোঙ্গল? এটা সঠিক উত্তর হয়ে যাবে পোঙ্গলের সাথে যুক্ত। জল্লিকাট্টু উৎসব দেখা যায় তোমার পোঙ্গলের সঙ্গে দেখা যায়। বেশ, জল্লিকাট্টু কোথাকার উৎসব? জল্লিকাট্টু হচ্ছে তোমার তামিলনাড়ুর একটা ঐতিহ্যবাহী উৎসব, যেটা ঐতিহ্যবাহী ষাঁড় প্রতিযোগিতা। দেখো এসএসসি জিডি 20 সালে কোশ্চেন করে নিয়েছে। পোঙ্গল এটি প্রধানত জানুয়ারি মাসে পালিত হয়। 2014 সালে সুপ্রিম কোর্ট পশুদের প্রতি নিষ্ঠুরতার কারণে জাল্লিকাট্টু নিষিদ্ধ ঘোষণা করেছিল। তারপরে আবার পরবর্তীকালে কিন্তু বৈধ ঘোষণা করে 2017 সালে তোমার তামিলনাড়ু সরকার আইন পাস করে জাল্লিকাট্টুকে বৈধ ঘোষণা করে। কারণ জাল্লিকাট্টু ওখানে একটা ইমোশন, জাল্লিকাট্টু এমন একটা উৎসব যেটা একটা ইমোশনে জড়িয়ে রয়েছে। বেশ, জাল্লিকাট্টুকে ইনট্যাঞ্জেবল কালচারাল হেরিটেজ হিসাবে প্রচার করা হয়, ইনট্যাঞ্জেবল কালচার হিসাবে করা হয়। পরবর্তী কোশ্চেন বলছে নিম্নলিখিত ভারতের কোন পরিকল্পনায়, মানে পঞ্চবার্ষিকী পরিকল্পনার কথা বলা হচ্ছে, প্রধান লক্ষ্যগুলির মধ্যে ছিল একটা যে পরিবার পরিকল্পনা কর্মসূচির বাস্তবায়ন করা হয়েছিল কোন পরিকল্পনায়? তো দেখো এটা সঠিক উত্তর হয়ে যাবে আমাদের চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কি করা হয়েছিল, যে পরিবার পরিকল্পনার কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছিল। এটা অন্যতম একটা লক্ষ্য ছিল আমাদের চতুর্থ পরিকল্পনায়। দেখো আমরা চতুর্থ পরিকল্পনা সম্বন্ধে এবার চুল ছেঁড়া বিশ্লেষণ করব, যাতে আমাদের এর পরবর্তীতে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে যাতে আমাদের কোনো কোশ্চেন বাদ না যায়। তাহলে দেখব চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল কবে? সালটা হচ্ছে 1969 থেকে 74 সাল। 1969 থেকে 74 সাল।
বেশ, এটার মেয়াদ বললাম 69 থেকে 74 সাল। লক্ষ্য সামাজিক ন্যায় ও অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা। প্রাথমিক ফোকাস কী ছিল? প্রাইমারি ফোকাস ছিল যে দারিদ্র বিমোচন এবং গরিবি হাঁটাও স্লোগান। তোমাদের এর আগেও বলেছি, এখানে ইন্দিরা গান্ধী এই গরিবি হাঁটাও স্লোগানটা দিয়েছিল, যদিও মানুষ এটাকে কিন্তু ভুল ভেবেছিল বা ভুল এক্সপ্লেনেশন এটা হয়েছিল গরিবি হাঁটাও স্লোগানটার ইয়েতে। ইন্দিরা গান্ধীর নেতৃত্বে এই পরিকল্পনা পরিণত হয় তোমার চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। শিল্পায়ন, ভারী শিল্প এবং ইনফ্রাস্ট্রাকচারের উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়। এই সময়েই সবুজ বিপ্লব চালু করা হয়। বেশ, বাজেট পরিকল্পনার জন্য বাজেট বরাদ্দ ছিল 15,782 কোটি টাকা বরাদ্দ ছিল। রাজনৈতিক প্রভাব এই চতুর্থ পরিকল্পনার সঙ্গে পড়ে। 1971 সালে যুদ্ধ হয়ে যায় এবং এই পরিকল্পনার বাস্তবায়নে প্রভাব ফেলেছিল 1971 সালের যুদ্ধটা। প্রতিযোগিতামূলক লক্ষ্য, আমেরিকার খাদ্যশস্যের উপর নির্ভরতা কমানোর প্রচেষ্টা আমাদের ছিল। পরিণতি কী হয়? পরিকল্পনা শেষে অর্থনৈতিক বৃদ্ধিতে ধীর গতি হলেও উৎপাদন উল্লেখযোগ্যভাবে উন্নতি হয়। কারণ এই পরিকল্পনা সেইভাবে আমরা সাকসেস হতে পারিনি, তার কারণ হচ্ছে যুদ্ধ। 1971 সালে আমাদের পাকিস্তানের সাথে যুদ্ধের কারণে এই পরিকল্পনা সেইভাবে সাফল্যমণ্ডিত না হলেও কৃষিতে কিছুটা হলেও ডেভেলপমেন্ট কিন্তু এই পরিকল্পনাতে আমরা দেখেছিলাম। পরবর্তী কোশ্চেন সেটা হচ্ছে তপন কুমার পট্টনায়ককে নিয়ে। দেখো, এই তপন কুমার পট্টনায়ককে নিয়ে আমি যখন একটু সার্চ করতে লাগলাম তখন দেখলাম যে হ্যাঁ, ইনার সম্বন্ধে অনেক কিছু তথ্য পেলাম এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম ইনফরমেশন পেলাম। তো একটু আমার তপন কুমার পট্টনায়ককে রিসার্চ করতে একটু সময় লেগেছে এবং টাইম টেকেন করেছে, যে বিভিন্ন জায়গা থেকে অথেন্টিক সোর্স কালেক্ট করাটা খুবই গুরুত্বপূর্ণ থাকে। তো সেই সমস্ত কিছু এক একটা কোশ্চেনের পেছনে আমাকে প্রচুর সময় দিতে হয়, 3 ঘন্টা 4 ঘন্টা কিছু কিছু জায়গাতেও লেগে যায়। যেমন শুধুমাত্র এই তপন কুমার পট্টনায়ককে আমাকে স্টাডি করতে শুধু একটা কোশ্চেনের জন্য আমার কিন্তু অনেকটা সময় আমার গেছে। তো তোমাদেরকে এই এত কিছু পরিশ্রমটা আমি মাত্র এই 30 থেকে 40 মিনিটের ভিডিওতেই কিন্তু আমি পুরোটা ক্লিয়ার করে দেবো, যাতে তোমাদের কোনো রকম কোনো অসুবিধা না হয়। দেখো, তপন কুমার পট্টনায়ক কোন নৃত্যকলার সঙ্গে যুক্ত এবং সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছে এটা জানতে চেয়েছে তপন কুমার পট্টনায়কের থেকে আমাকে। তো আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে তপন কুমার পট্টনায়ক কোন নাচের সাথে যুক্ত। তো তো এটার সঠিক উত্তর হচ্ছে তোমার ছৌ। দেখো, তোমরা এই তোমাদের বারবার বলেছিলাম যে সঙ্গীত নাটক একাডেমি সম্বন্ধে না তোমরা একটু জানকারি রাখবে। সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পুরস্কার ভারত সরকারের, যেটা থেকে বারবার কিন্তু এসএসসি জিডি কিন্তু কোশ্চেন করে সঙ্গীত নাটক একাডেমি থেকে। তো বিভিন্ন টাইপসে কিন্তু সঙ্গীত নাটক একাডেমির কোশ্চেন কিন্তু করছে তোমাদেরকে। তো যাই হোক, তপন কুমার পট্টনায়ক হচ্ছে ছৌ নাচের সাথে যুক্ত। তপন কুমার পট্টনায়ক কিসের সাথে যুক্ত? ছৌ নাচের সাথে যুক্ত। এবং তুমি দেখতেই পাচ্ছ তপন কুমার পট্টনায়ককে কিন্তু এই যে ভারত সরকারের তরফ থেকে সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। আসবো পরবর্তী প্রশ্নতে। দেখো, সঙ্গীত বিভাগে 2023 সালে যারা সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছে তাদের একবার লিস্টটা তুমি দেখে নাও। তো তাদের লিস্টে আমি প্রথমেই যার নাম পাবে তুমি, সেটা হচ্ছে 1 নম্বরে রয়েছেন তোমার, সেটা হচ্ছে হিন্দুস্তানি কণ্ঠসঙ্গীতে হচ্ছে কালাপিনি কোমকালী, মধ্যপ্রদেশ থেকে বিলং করে বিনোদ কুমার ত্রিবেদী। তারপরে হচ্ছে হিন্দুস্তানি যন্ত্রসঙ্গীত থেকে রয়েছে হরবিন্দর কুমার শর্মা, সেতার এবং হরিয়ানা থেকে যুক্ত রয়েছে মঈনুদ্দিন খান। আগের দিনই একটা সেটে কোশ্চেনে দেখছিলাম মঈনুদ্দিন খান কিসের সাথে যুক্ত। মঈনুদ্দিন খান হচ্ছে সারেঙ্গির সাথে যুক্ত। তারপর হচ্ছে কর্ণাটক কণ্ঠসঙ্গীতের সাথে বোম্বে জয়শ্রী রমানাথ, তামিলনাড়ু থেকে বিলং করে জয়শ্রী রমানাথ। তারপর হচ্ছে কর্ণাটক যন্ত্রসঙ্গীত শ্রীনিবাস রয়েছে ম্যান্ডালিন, তামিলনাড়ুর সঙ্গে যুক্ত রয়েছে। তারপর সুগম সঙ্গীত সীতারাম সিংহ বিহার থেকে বিলং করছেন। এরপর পরবর্তী কোশ্চেন হচ্ছে লোকনৃত্য খড়িয়া কোন রাজ্যের অন্তর্গত? তোমরা দেখতেই পাচ্ছ লোকনৃত্য খড়িয়ার একটু ডান্সের মুভমেন্টগুলো, যে কিভাবে তারা খড়িয়া ডান্স পারফর্ম করা হয়। তো সেই একটা ছবি তোমরা খুব ভালো করেই দেখতে পাচ্ছ এখানে, খড়িয়া ডান্সের ছবি। তো এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে খড়িয়া তোমার কোন রাজ্যের সাথে যুক্ত, সেটা সঠিক উত্তর হয়ে যাবে হরিয়ানা।
সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আমাদের হরিয়ানা সঠিক উত্তর হয়ে যাবে। হরিয়া কোন ইয়ের সাথে যুক্ত? হরিয়ানার সাথে যুক্ত। পরবর্তী কোয়েশ্চেন আমরা দেখব, বলছে খনি মন্ত্রকের ডেটা অনুসারে মাইন ডিপার্টমেন্ট অফ মাইন অনুযায়ী বলছে সোনার যে আকরিকের প্রাথমিক বৃহত্তম সম্পদ নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত? সোনার যে আকরিক রয়েছে তার বৃহত্তম কোন রাজ্যে সবথেকে বেশি সোনার আকরিক তুমি দেখতে পাবে? তো এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন অপশন বি বিহার হয়ে যাবে। অপশানে রয়েছে আমাদের রাজস্থান, বিহার, পশ্চিমবঙ্গ, কর্ণাটক। তা আমাদের সোনার আকরিক সবথেকে বেশি রয়েছে সেটা হচ্ছে বিহারে রয়েছে। তারপর পরবর্তী কোশ্চেন হচ্ছে ভারতের শুঙ্গ রাজবংশের প্রতিষ্ঠাতা কে? দেখো শুঙ্গ রাজবংশের প্রতিষ্ঠাতা হচ্ছে তোমরা জানবে শুঙ্গ ডাইনাস্টি আমাদের এসছে কীভাবে। দেখো প্রথমত তোমাকে জানতে হবে মৌর্য বংশ। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। তারপরে কে আসছে? বিম্বিসার আসছে। বিম্বিসার না, বিন্দুসার। বিন্দুসার আসছে, তার ছেলে চন্দ্রগুপ্ত মৌর্যের ছেলে হচ্ছে বিন্দুসার। বিন্দুসারের ছেলের নাম হচ্ছে মহান সম্রাট অশোক। অশোকের পরে আরও 5-6 জন রাজার পর চলে আসছে তোমার বৃহদত্ত। বৃহদত্তকে হত্যা করে তারই সেনাপতি, তার নাম হচ্ছে পুষ্যমিত্র শুঙ্গ। পুষ্যমিত্র শুঙ্গ শুঙ্গ ডাইনাস্টির প্রতিষ্ঠাতা করছে, শুঙ্গ ডাইনাস্টির প্রতিষ্ঠাতা করছে। তাহলে কি হচ্ছে আমাদের অপশন সি সঠিক উত্তর, পুষ্যমিত্র শুঙ্গ আমাদের সঠিক উত্তর, যে শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা। তো আমরা 1 সেকেন্ডের জন্য একবার দেখে নিই, আমরা রিভিশন করে নিই যে শুঙ্গ বংশের সম্বন্ধে। দেখো শুঙ্গ বংশের সম্বন্ধে আমাদের জানতে গেলে তো আমাদের দুটো ইনফরমেশন আমাদেরকে একটু জেনে নিতে হবে। সেটা হচ্ছে শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা করছে পুষ্যমিত্র শুঙ্গ, তোমাদেরকে এক্ষুনি বললাম পুষ্যমিত্র শুঙ্গ হচ্ছে শুঙ্গ ডাইনাস্টির প্রতিষ্ঠাতা। পুষ্যমিত্র শুঙ্গ যিনি মৌর্য সম্রাট বৃহদত্তকে হত্যা করে রাজবংশ প্রতিষ্ঠা করেন। বেশ, শুঙ্গ রাজবংশের শাসনকাল 185 খ্রিস্টাব্দ থেকে 75 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল। বেশ, তারপর হচ্ছে কি, পুষ্যমিত্র শুঙ্গ বৌদ্ধ ধর্মের প্রতি বিরোধী মনোভাব পোষণ করেছিলেন। বৌদ্ধ ধর্মের প্রতি বিরোধী মনোভাব ছিল। আচ্ছা, এখানে একটা জিনিস তোমাদের একটু কারেকশন করে নিতে হবে, এইটা খ্রিস্টাব্দ নয়, খ্রিস্টপূর্বাব্দ। খ্রিস্টাব্দ নয়, এটা খ্রিস্টপূর্বাব্দ। বেশ, তারপর হচ্ছে শুঙ্গ রাজবংশের শাসনকালে হিন্দু ধর্মের পুনর্জাগরণ ঘটে। মানে যেহেতু দেখতে পাবে যে চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য বংশের শাসক যিনি ছিলেন তিনি জৈন ধর্মের সাথে বিলং করতেন। তার ছেলে বিন্দুসার, তিনিও কিন্তু জৈন ধর্মের উপাসক ছিলেন। কিন্তু তার ছেলে অশোক কিন্তু প্রথম দিকে বৌদ্ধ ধর্মের অনুযায়ী হয়েও পরবর্তীকালে কিন্তু জৈন ধর্ম ছেড়ে উনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং বৌদ্ধ ধর্মের সম্বন্ধে আমরা অনেকটা ডিটেলস জানি। তো তারপরে থেকে বৌদ্ধ বা জৈন ধর্মের মৌর্য বংশের সময়ে বিস্তারিত হলেও পরবর্তীকালে শুঙ্গ বংশের সময়ে কী হয়, হিন্দু ধর্মের কিন্তু আবার নতুন করে বিকশিত হয় এবং বিভিন্ন স্থানে মন্দির নির্মিত হয়। শুঙ্গ রাজবংশের শাসনকালে ভারতীয় সংস্কৃতির বিকাশ ঘটে এবং সংস্কৃত ভাষার উন্নতি ডেভেলপমেন্ট দেখতে পাই। কখন? সেটা হচ্ছে শুঙ্গ ডাইনাস্টির সময়ে আমরা দেখতে পাই। আসবো পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন হচ্ছে একটু ডেপথে কোশ্চেন দিয়েছে, খুব ডিটেলিং থেকে এটা কোশ্চেনটা দিয়েছে। বলছে ভারতীয় সংবিধানে নিম্নলিখিত কর্তব্যগুলির মধ্যে মানে মৌলিক কর্তব্য বলতে ফান্ডামেন্টাল ডিউটির কথা বলা হচ্ছে। ফান্ডামেন্টাল ডিউটি আমাদের কত নম্বর আর্টিকেল? 51A আর্টিকেলের মধ্যে রয়েছে। বলছে আমাদের সংমিশ্র কৃষ্টির সমৃদ্ধি উত্তরাধিকারের সম্মিলনা ও রক্ষণ এর কোন কিসের সাথে সম্পর্কিত? দেখো প্রথমত বলে দিই, এই আর্টিকেল নিয়ে আমি অলরেডি তোমাদের যে ক্লাস 3 রয়েছে সেখানে আমি ডিটেলসে আলোচনা করে দিয়েছি। ক্লাস 3 তোমরা কোয়েশ্চেন নাম্বার 16টাকে একবার রিভিশন করে নেবে, তাহলে এই কোয়েশ্চেনটা তোমরা ডিটেলিং অ্যান্সার পেয়ে যাবে বিস্তারিত তোমরা জানতে চাইলে। আপাতত এই যে আমাদের ফান্ডামেন্টাল রাইটসের সম্বন্ধে ফান্ডামেন্টাল ডিউটির সম্বন্ধে বলতে বলেছে, যেটা কিনা আমাদের সংমিশ্র কৃষ্টির সমৃদ্ধ উত্তরাধিকারের সাথে সম্পর্কিত, সেটার আমাদের সঠিক উত্তর হয়েছে আর্টিকেল 51A ক্লজ F। আর্টিকেল 51A ক্লজ F এর সাথে আমাদের যুক্ত।
আসবো। আমরা 51A আর্টিকেলের একটু বিস্তারিত বিবরণটা আমরা দেখে নিই। বিস্তারিতর মধ্যে আমরা পাচ্ছি 51A-তে যেটা রয়েছে সেটা হচ্ছে সংবিধানে জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতের প্রতি তোমাকে শ্রদ্ধাশীল হতে হবে, তোমাকে সম্মান প্রদর্শন করতে হবে। আর্টিকেল 51 ক্লজ বিতে বলছে কি, ভারতের সার্বভৌমত্ব, একতা এবং অখণ্ডতা রক্ষা করতে হবে। আর্টিকেল 51A ক্লজ সিতে বলছে দেশের প্রতিরক্ষা করা প্রয়োজন হলে জাতীয় সেবা তোমাকে প্রদান করতে হবে। আর্টিকেল 51A ক্লজ ডিতে বলছে ভারতের সমৃদ্ধি ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি তোমাকে শ্রদ্ধাশীল থাকতে হবে। আর্টিকেল 51A ক্লজ ইতে বলছে পরিবেশ রক্ষা এবং বন্যপ্রাণী সংরক্ষণের কথা বলা হচ্ছে। আর্টিকেল 51A ক্লজ এফতে বলছে বিজ্ঞান মনস্কতা ও মানবতাবাদ ও গবেষণার মনোভাব গড়ে তোলা। আর্টিকেল 51A জিতে বলছে তোমার সামাজিক সংরক্ষণ, সামাজিক সংস্কার ও সহনশীলতার প্রচার। আর্টিকেল 51A তোমার এইচে বলছে জাতীয় সম্পত্তি রক্ষা এবং ধ্বংস থেকে বিরত থাকা। জাতীয় সম্পত্তি মানে ভারত সরকারের যে সম্পত্তি রয়েছে সেটা তোমাকে রক্ষা করতে হবে, সেটা যাতে ধ্বংস না হয় সেই দিকে তোমাকে লক্ষ্য রাখতে হবে। আর্টিকেল 51A আই বলছে ব্যক্তিগত সমষ্টিগত ক্ষেত্রে উৎকর্ষ সাধনের জন্য চেষ্টা করতে হবে। আর্টিকেল 51A জি 51A জিতে বলছে 6 থেকে 14 বছরের শিশুদের শিক্ষার সুযোগ তোমাকে নিশ্চিত করতে হবে। আর্টিকেল আমাদেরকে কী করতে হবে, 6 থেকে 14 বছরের যে সমস্ত বাচ্চারা রয়েছে তাদেরকে আমাদেরকে গ্যারেন্টি এডুকেশন প্রোভাইড করতে হবে। এটা আমাদের প্রত্যেক বাবা মায়ের কিন্তু কর্তব্য। আর্টিকেল 51A তে বলছে যে মহান মুক্তিযোদ্ধা যারা অলরেডি আমাদের মুক্তিযোদ্ধাই বা শহীদ হয়েছে তাদের প্রতি, তাদের যে আত্মত্যাগ, তাদের প্রতি আমাদের শ্রদ্ধাশীল থাকতে হবে। তারপর দেখো আমাকে বলছে যে সংবিধানের শুরুতে আমাদের কিন্তু এই 11টা ছিল না, প্রথমে স্টার্টিংয়ে ছিল আমাদের 10টা আর্টিকেল ছিল 51A-তে, এবং পরবর্তীতে আমাদের 42তম যে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হয়েছে, 42তম অ্যামেন্ডমেন্ট করে 1976 সালে আমাদের তোমার কি হয়েছে, 1976 সালে সংবিধানের অ্যামেন্ডমেন্ট হয়ে তোমার 42তম অ্যামেন্ডমেন্ট হয়ে আমাদের এটা সংশোধন হয়েছে। আমি তোমাদেরকে বারবার বলেছিলাম 42তম যে অ্যামেন্ডমেন্ট হয়েছে 1976 সালে, যেটাকে বলে দেওয়া হয় যে কনস্টিটিউশনে হাফ অফ দ্য কনস্টিটিউশন, মানে অনেক বেশি অ্যামেন্ডমেন্ট হয়েছিল। পরে 86তম যে অ্যামেন্ডমেন্ট হয় সেখানে 2002 সালে 11টা মৌলিক অধিকার যোগ করা হয়, যা এই যে তোমরা 51A জিতে পেলে যে তোমার কি বলা হলো যে 6 থেকে 14 বছরের বয়সীদের শিক্ষার নিশ্চিত অধিকার তোমাকে প্রদান করতে হবে, সেই সংক্রান্ত তোমরা বলছে। পরবর্তী আবারও একটা কনস্টিটিউশন থেকে কোশ্চেন বলছে ভারতীয় সংবিধানের নিম্নলিখিত কোন অনুচ্ছেদটি সমতাধিকারের অধীনে উল্লেখিত হয়েছে। সমতাধিকার মানে সমান সমান সবাই আমাদের ভারতের সিটিজেনের মধ্যে যতজন আমরা রয়েছি সবাই ইকুয়াল। এইটা আমাদের কোন আর্টিকেল বা কোন মানে এই স্টেটমেন্টগুলোর মধ্যে কোনটা নিশ্চিত করছে যে ভারতের সবাই সমান। তো দেখো সেটা হচ্ছে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার, অপশন এতে বলছে, অপশন বিতে বলছে উপাধি বিলোপ, এবং অপশন ডিতে বলছে ধর্মীয় বিষয় পরিচালনার স্বাধীনতা, অপশন সিতে এটা বললো, অপশন ডিতে বলছে শিক্ষার সমান অধিকার। তো দেখো এটা আমাদের যদি আমাদের ভারত সরকার যে বিভিন্ন ধরনের উপাধি আমাদের দিয়ে থাকে বিভিন্ন মানুষকে তাদের ব্যক্তিগত কিছু অ্যাচিভমেন্টের জন্য, যেমন ধরে নাও পদ্মভূষণ, পদ্মশ্রী, পদ্মবিভূষণ, তারপর হচ্ছে ভারতরত্ন, বা কেউ হয়তো নোবেল প্রাইজ পেয়েছেন। তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু আর্টিকেল সেকশনটা আমি এই মুহূর্তে ভুললাম, তো আর্টিকেল অনুযায়ী ভারতীয় সংবিধান অনুযায়ী তোমাকে কি করতে হবে, তোমাকে এই ধরনের উপাধি কিন্তু গ্রহণ করা যাবে না। কি বললাম, এই ধরনের উপাধি কিন্তু গ্রহণ করা যাবে না। হ্যাঁ, তবে তার মধ্যে তুমি যদি কোনো উপাধি অ্যাচিভ করো, মানে অ্যাচিভ করো বলতে গেলে তুমি হয়তো কোনো উপাধি পড়াশোনা করে অর্জিত করেছো, যেমন তুমি ধরো না পিএইচডি করেছো, তাহলে তোমার ডক্টরেট ডিগ্রি হলো, তুমি হয়তো এমবিবিএস পড়েছো, তুমি ডাক্তার হলে,
তুমি হয়তো এয়ারফোর্সের ক্যাপ্টেন হলে সেক্ষেত্রে সেই উপাধি ব্যবহার করতে পারো, কিন্তু তোমাকে কোনো কেউ গিফট করেছে কোনো উপাধি বা কোনো পুরস্কার, সেইটা তুমি নিজের নামের ক্ষেত্রে লাগিয়ে দিলে, হয়তো কথার জন্য বলছি তোমার নাম হচ্ছে জাহাঙ্গীর শেখ, তুমি কি করলে তোমার নামের ক্ষেত্রে ভারত সরকার হয়তো তোমাকে পদ্মশ্রী পুরস্কার দিয়েছে, তুমি তোমার নামের ক্ষেত্রে লিখে দিলে পদ্মশ্রী জাহাঙ্গীর শেখ, সেইটা কিন্তু করা যাবে না। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, উপাধি বিলোপন। উপাধি বিলোপন, উপাধি বিলোপন আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এরপর আমাদের বিভিন্ন ধরনের মৌলিক অধিকারগুলো সম্বন্ধে আমরা একটু দেখে নিই, রিভিশন করে নিই। মৌলিক অধিকার কি বলছে? ভারতের সংবিধানে তৃতীয় ভাগে মৌলিক অধিকার অন্তর্ভুক্ত আছে। এটা আমি তোমাদের বহুবার বলেছি, ভারতের সংবিধানের কত নম্বর ভাগে আছে মৌলিক অধিকার? তৃতীয় ভাগে বলা আছে। তাহলে 1 নম্বর ভাগে আছে আমাদের ভারতের কনস্টিটিউশন, ভারতের ম্যাপ, ভারত সংক্রান্ত জিনিস বলা আছে। ভাগ 2-এ বলা আছে আমাদের সিটিজেনশিপ বা নাগরিকত্ব সংক্রান্ত। ভাগ 3-এ আছে বলা আছে আমাদের তৃতীয় ভাগে বলা আছে মৌলিক অধিকারের সম্বন্ধে বলা আছে, যেটার আর্টিকেল হচ্ছে তোমার 12 থেকে 35 নম্বর আর্টিকেল। 12 থেকে 35 নম্বর আর্টিকেল মৌলিক অধিকার সংক্রান্ত। মৌলিক অধিকারগুলি মূলত 7টি ছিল, বর্তমানে 6টি রয়েছে। 6টি মৌলিক অধিকার আমরা ভোগ করি। সাম্য অধিকার, যেটা সংবিধানের 14 থেকে 18 নম্বর অনুচ্ছেদে রয়েছে, মানে আর্টিকেলে রয়েছে। সাম্য অধিকার, সমান অধিকারের কথা বলা আছে, 14 থেকে 18-র মধ্যে রয়েছে। স্বাধীনতার অধিকার, যেটা হচ্ছে 19 থেকে 22 নম্বর আর্টিকেলে রয়েছে। শোষণ থেকে মুক্তির অধিকার, যেটা হচ্ছে 23 থেকে 24 নম্বর আর্টিকেলে রয়েছে। ধর্মীয় স্বাধীনতার অধিকার, এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, বারবার কোশ্চেন করছে। ধর্মীয় স্বাধীনতার অধিকার কত নম্বর আর্টিকেল? 25 থেকে 28। সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার, তোমার শিক্ষা নেওয়ার অধিকার, সেটা হচ্ছে 29 থেকে 30 নম্বর আর্টিকেল। বেশ, সংবিধানের যদি কোনো রকম কোনো মৌলিক অধিকার তোমার লঙ্ঘন হয়, সেক্ষেত্রে তোমার আর্টিকেল 32 তুমি রয়েছে, যেটা তোমাকে কোনো সংবিধানে তোমাকে মৌলিক অধিকার রক্ষার অধিকার দেওয়া হবে। ডক্টর বি আম্বেদকর সংবিধানের 32 নম্বর আর্টিকেলকে সংবিধানের আত্মা বা হার্ট অফ সোল বলেছেন। এবং 88তম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থেকে সরিয়ে দেওয়া হয়েছে। মৌলিক অধিকার তোমার সম্পত্তির অধিকার থেকে সরিয়ে দেওয়া হয়েছে কত নম্বর অ্যামেন্ডমেন্ট? 88তম অ্যামেন্ডমেন্ট থেকে। বেশ, সরি, এটা 88 নয়, এটা 44তম, এটা 44তম অ্যামেন্ডমেন্ট। আসবো পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন বলছে ভারতের, এখানে একটু মিসম্যাচ হয়েছে, একটু বুঝে নিও। যে বলছে ভারতের প্রধানমন্ত্রীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা পিপিপি মডেল, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে কতগুলি বাস বাস সহ সিটি বাসের পরিচালনা বাড়াতে একটি বাস প্রকল্প পিএমই বাস অনুমোদন করেছে। কতগুলি বাস? তো দেখো, এটার আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 10,000টি বাস। কতগুলো বাস? 10,000। অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে। 10,000টি বাস প্রধানমন্ত্রী মোদি ইনাগুরেট করেছে পিপিপি মডেলে। ঠিক আছে, পিপিপি মডেলে প্রধানমন্ত্রী মোদি ইনাগুরেট করেছে। কোশ্চেন নাম্বার 14 বলছে নভেম্বর 2022-এ ভার্চুয়ালের মাধ্যমে ভারতের G20 প্রেসিডেন্টসের লোগো এবং থিম ও ওয়েবসাইট উন্মোচন করেছেন কে? অপশান দেওয়া হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং তারপর বলছে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তো এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। দেখো, তোমরা ছবিতেই দেখতে পাচ্ছ আমাদের G20 লোগো, ভারতে যে সম্মেলন হয়েছিল G20, সেটা প্রধানমন্ত্রী মোদি উন্মোচন করছেন। তাহলে আমাদের অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এবং দেখতেই পাচ্ছ আমাদের G20-র ওয়েবসাইটের কথা এবং লোগো তোমরা দেখতেই পাচ্ছ। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর বলছেন নীতি আয়োগের নতুন সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার পদে কাকে নিযুক্ত করা হয়েছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, নীতি আয়োগ 2014 সাল পর্যন্ত আমাদের যে প্ল্যানিং কমিশন ছিল, যেটা 1951 সালে স্থাপিত হয়েছিল প্ল্যানিং কমিশন বা পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটাকে 2014 সালে তোমাকে ব্যান করে দেওয়া হয় এবং তার জায়গাতেই তোমাকে নিয়ে আসা হয় নীতি আয়োগ নিয়ে আসা হয়, যার পুরো নাম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। নীতি আয়োগ নিয়ে আসা হয় এবং নীতি আয়োগের বা প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান হচ্ছে অবশ্যই আমাদের দেশের প্রধানমন্ত্রী, যিনি থাকবেন তিনি।
এখানে আমাকে কোশ্চেন করছে নীতি আয়োগের সিইও কে। তো এটার আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, বিভিআর সুব্রক্ষণম। সুব্রমণিয়ম বা সুব্রক্ষণম, বিভিআর সুব্রক্ষণম। পরবর্তী কোশ্চেন দেখবো আমরা। নীতি আয়োগ প্রতিষ্ঠিত হয়, আমি তোমাদেরকে একটু আগেই বললাম, 2015 সালের 1 জানুয়ারি। এটি পরিকল্পনা কমিশনের জায়গায় চলে আসে এবং এটি একটি থিঙ্ক ট্যাঙ্ক। নীতি আয়োগের প্রথম চেয়ারম্যান ছিলেন, বা নীতি আয়োগ যখন প্রতিষ্ঠিত হয় 2015 সালে, মানে তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন বা তৎকালীন সেই মুহূর্তে চেয়ারম্যান হলেন কে, নরেন্দ্র মোদী। এটির প্রধান লক্ষ্য হলো টেকসই উন্নয়ন এবং সহায়ক নীতি নির্ধারণ করা। নীতি আয়োগের পুরো নাম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফরমিং ইন্ডিয়া। এবার হচ্ছে একটা খুব ইন্টারেস্টিং গেম, যেটার নাম হচ্ছে আইস হকি থেকে তোমাকে খেলা দিয়ে কোশ্চেন করছে। বলছে খেলা চলাকালীন একটি স্ট্যান্ডার্ড আইস হকি দলে যখন কোনো ওভারটাইম বা পেনাল্টি নেই তখন কতজন খেলোয়াড় থাকে। মানে আইস হকিতে কতজন প্লেয়ার খেলে তোমাকে এটা জানতে চেয়েছে। আইস হকিতে দেখো, এর আগে তোমাদেরকে আমি একটা লিস্ট দিয়েছিলাম যে কোন খেলাতে কতজন প্লেয়ার থাকে, তো সেই লিস্ট তোমাদের নিশ্চয়ই মনে আছে। তো আমরা এর পরেও আরেকবার আলোচনা করে দেবো। তুমি মনে রাখো, আইস হকিতে আমাদের 6 জন প্লেয়ার থাকে। আইস হকিতে কজন প্লেয়ার থাকে? 6 জন প্লেয়ার থাকে। দেখো, আইস হকি মূলত বরফের উপর খেলা। এটি একটি দলগত খেলা, মানে সিঙ্গেল নয়, এটা একটা দল বেসিসে খেলতে হবে। আইস হকিতে 6 জন করে প্লেয়ার থাকে এবং তার মধ্যে একজন গোলকিপার থাকে। আইস হকির নিয়ন্ত্রক সংস্থা হচ্ছে ইন্টারন্যাশনাল আইস হকি ফেডারেশন, IIHF। কানাডা আইস হকির জন্য বিখ্যাত দেশ। কানাডা হচ্ছে এই আইস হকিতে সবথেকে ফেমাস নাম। হকি দলে দেখো 11 জন প্লেয়ার থাকে, এটা তোমরা ভালো করেই জানো। কবাডিতে 7 জন থাকে, বেসবলে 9 জন থাকে এবং ভলিবলে 6 জন প্লেয়ার থাকে। সো বেশ, আসবো পরবর্তী কোশ্চেন দেখো, একটা ম্যাপ বেস কোশ্চেন দিয়েছে আমাদেরকে। কোশ্চেনে বলছে যে কোন দেশটি ভারতের পশ্চিম দিকের, আমি তোমাদেরকে আরেকবার কোশ্চেনটা পড়তে সুবিধা করে দিই, কোন দেশটি ভারতের পশ্চিম দিকের একটি প্রতিবেশী দেশ। ভারতের পশ্চিম দিকে অবস্থিত এবং ভারতের একটা প্রতিবেশী দেশ। বেশ, তারপর কি বলছে, যা যা ভারতের সঙ্গে একটি উল্লেখযোগ্য সীমান্ত ভাগ করে এবং প্রায়শই ভূ রাজনৈতিক তাৎপর্যের জন্য বিখ্যাত। এবং প্রায় আমাদের মানে ভারতের বিভিন্ন সময় বিভিন্ন আন্ডারস্ট্যান্ডিংয়ে কিন্তু ভূ তাৎপর্য, মানে প্রায় ল্যান্ড ডিসপিউট থাকে আমাদের সেই দেশটার সাথে। এবং পশ্চিম দিকে তুমি দেখো, ম্যাপটা একটু লক্ষ্য করো, ম্যাপে একটু লক্ষ্য করলেই তোমাদের এই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, ম্যাপে তুমি দেখতে পাবে ভারতের পশ্চিম দিকে কোন কোন দেশ রয়েছে। দেখো, পশ্চিম দিকে মাত্র 2টি দেশ দেখতে পাবে। সেটা হচ্ছে, 1 নম্বর হচ্ছে পাকিস্তান, আর 2 নম্বর হচ্ছে আফগানিস্তান। যদিও আমরা আফগানিস্তানটাকে পশ্চিম বলি না, একটু তোমার উত্তর পশ্চিম বলে থাকি। কেউ পশ্চিম বললেও খুব একটা ক্ষতি হবে না। আর আফগানিস্তানকে আমরা প্রতিবেশী মেনে চলি। দেখো, এখানে ছোট্ট একটি লাইন দেখতে পাচ্ছ আফগানিস্তানের সাথে, যেটা হচ্ছে মাত্র 80 কিলোমিটারের একটা লাইন, যেটাকে বলা হয় ভারত এবং আফগানিস্তানের বর্ডার। এবং এই বর্ডারটার নাম হচ্ছে ডুরান্ড লাইন। তোমরা বারবার মনে রাখবে, পাকিস্তান আফগানিস্তানের বর্ডারটার নাম হচ্ছে এই যে এই বর্ডারটা, এটা হচ্ছে ডুরান্ড লাইন। এবং ভারত মানে জম্মু কাশ্মীরের উপরটা, এবং হচ্ছে যেটা আমাদের তোমার আফগানিস্তান এবং ইন্ডিয়ার যে বর্ডার, সেটাকে বলা হচ্ছে ডুরান্ড লাইন। এবং ভারত এবং পাকিস্তানের যে এই সবুজ রঙের বর্ডারটা দেখতে পাচ্ছ, এই বর্ডারটাকে বলা হয় তোমার র্যাডক্লিফ লাইন। ঠিক একইভাবে ভারত বাংলাদেশের বর্ডারটাকে বলা হয় র্যাডক্লিফ লাইন। ইন্ডিয়া চায়না বর্ডারটাকে বলা হয়, এই যে এই বর্ডারটা, ইন্ডিয়া চায়নার এই বর্ডারটা বা ইন্ডিয়া চায়না এই বর্ডারটা কে বলা হয় ম্যাকমোহন লাইন। কি বলা হয়? ম্যাকমোহন লাইন। মনে থাকবে এই কটা আমাদের। বেশ, তাহলে এটার আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পাকিস্তান। পাকিস্তানের সাথে যেন দিন রাত অশান্তি লেগেই আছে এবং প্রায় আমরা খবরে দেখতে পাই যে পাকিস্তানের সাথে ল্যান্ড ডিসপিউটের কথা। চায়নার সাথেও আমাদের ল্যান্ড ডিসপিউট থাকে প্রায়শই, অরুণাচল প্রদেশকে নিয়ে বা এদিকে আকসাই চীনকে নিয়ে, সেটা তো থাকেই। কিন্তু যখনই তোমাকে এখানে কোশ্চেন দিয়ে দিয়েছে পশ্চিম দিক, তাহলে পাকিস্তান ছাড়া আর কিছু উত্তর হতেই পারে না। বেশ, আসবো পরবর্তী কোয়েশ্চেনে। দেখো, ভারতের 9টি প্রতিবেশী দেশ রয়েছে। সেই প্রতিবেশী দেশগুলো সম্বন্ধে একটু ধারণা থাকা চাই তোমার। পাকিস্তান, চীন, নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, মালদ্বীপ।
এর আগে আমরা একটা কোশ্চেনে দেখেছিলাম যে আমাদের কোস্টাল লাইনের মধ্যে যে দুটোই প্রতিবেশী দেশ রয়েছে সেটি হচ্ছে শ্রীলঙ্কা এবং মালদ্বীপ। আর ল্যান্ডের সাথে রয়েছে এই কটা দেশ আমাদের প্রতিবেশী রয়েছে। বাংলাদেশের সাথে সবচেয়ে বড় বর্ডার রয়েছে, যেটাকে বললাম বাংলাদেশের সাথে ভারতের যে বর্ডার রয়েছে সেটাকে বলা হয় র্যাডক্লিফ লাইন, যেটার দৈর্ঘ্য হচ্ছে 4096 কিলোমিটার। নেপালের রাজধানী কাঠমান্ডু, এটি ভারতের উত্তরে অবস্থিত বেশ। ভুটান হিমালয়ের পূর্বাংশে অবস্থিত এবং ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ। লিপু লেক হচ্ছে ভারত ও নেপালের মধ্যে একটি বিতর্কিত সীমানা। লিপু লেক নিয়ে প্রায় ডিসপিউট চলছে। তারপর পরবর্তী কোশ্চেন হচ্ছে বারদৌলি সত্যাগ্রহ কত সালে হয়। একটা ইতিহাস থেকে কোশ্চেন দিয়েছে এবং সাল জানতে চেয়েছে বারদৌলি সত্যাগ্রহ কত সালে হয়। তাহলে বারদৌলি সত্যাগ্রহ তোমরা প্রত্যেকেই জানো 1928 সালে হয়েছে। বারদৌলি সত্যাগ্রহ কত সাল? 1928 সালে হয়েছে। পরবর্তী কোশ্চেন হচ্ছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতের আধা বিচারক সংস্থার উদাহরণ? আধা বিচারক সংস্থার মধ্যে উদাহরণ সেটা হচ্ছে তোমার অপশন সি, রাজ্য উপভোক্তা বিরোধ নিষ্পত্তি কমিশন। রাজ্য উপভোক্তা বিরোধ নিষ্পত্তি কমিশন। আজকের শেষ প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোন খেলাটির সাথে সিদ্ধার্থ নিম্নের কোন খেলার সাথে সিদ্ধার্থ সুচদে যুক্ত? সিদ্ধার্থ সুচদে কোন খেলার সাথে যুক্ত? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে স্কোয়াশ। স্কোয়াশ খেলার সাথে যুক্ত সিদ্ধার্থ সুচদে। সিদ্ধার্থ সুচদে স্কোয়াশের সাথে যুক্ত। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা? তোমরা অবশ্যই আমাদেরকে একটু কমেন্ট সেকশনে জানাও, যাতে আমাদের ভিডিও করতে আমরা আরও মোটিভ পাই এবং আমাদের ভিডিও করতে আরও ভালো লাগে, আরও তোমাদেরকে ক্লাস দিতে পারি। চলো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। জয় হিন্দ।